হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। পাল্টা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নতি স্বীকার না করার ঘোষণা খামেনির। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতে আজিম ও শান ইরান সালাম আলাইকুম। ঐক্যমত্য কমিশনের বৈঠকে এনসিসি গঠনের প্রস্তাবে মতভেদ। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার অভিযোগে সিপিবি বাসদ গণফোরামের সাময়িক ওয়াকআউট। শুধু ভালো মানুষদের দলে নেবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। বললেন, গুরুত্ব হারানোর ভয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নারাজ একটি দল। দক্ষিণ সিটির কিছু কর্মচারী ও সমর্থকদের নিয়ে মশক নিধন কর্মসূচি উদ্বোধন ইশরাকের। কর্পোরেশনের কাজে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ। জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? আপনাদের সেই কোনো অধিকার নাই। আমরা আইন ভঙ্গ করেছি, আমরা আইনের কিছুই বুঝি না, বা মূর্খটুর্খ অনেক কিছু বলতেছে, কিন্তু আদালতের কোনো একটা রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই। রূপপুর থেকে ৪৯,০০০ কোটি টাকা লোপাট করেছে হাসিনা সহ শেখ পরিবার। সাইট প্রকল্প গ্রিন সিটির নথিপত্র চেয়ে গণপূর্তে দুদকের চিঠি। গুমে জড়িত কর্মকর্তারা এখনও বাহিনীগুলোতে কর্মরত। আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের সুপারিশ জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের। মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত ৬ জন গ্রেপ্তার। যশোরে নগদের ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় ৭ জনকে ধরেছে পুলিশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে ছোড়া হয় অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র। উচ্চগতি ও মাঝ আকাশের দিক পরিবর্তনের সক্ষমতা থাকায় যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা কষ্টসাধ্য। ফাঁকি দিতে পারে ইসরায়েলের অ্যারো ও আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও। ফাতাহ ইরানের তৈরি একমাত্র হাইপারসনিক মিসাইল, যা ২০২৩ সালে উন্মোচিত করে দেশটি। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় এরই মধ্যে সামনে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা। এবার আরও অত্যাধুনিক মিসাইল ছোড়ার দাবি করল ইরান। দেশটির দাবি, চলমান সংঘাতে মঙ্গলবার রাতে প্রথমবারের মতো চালানো হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে ফাতাহ সিরিজের মিসাইল ফাতা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এটি দেশটির প্রথম ও একমাত্র হাইপারসনিক মিসাইল, যা ২০২৩ সালে উন্মোচন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যেসব অস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম তাদের মূলত হাইপারসনিক বলা হয়। উচ্চ গতি ও নির্ভুল হামলার জন্য সুপরিচিত এই মিসাইল। মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতার কারণে হাইপারসনিক মিসাইল ঠেকানো বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কষ্টসাধ্য। ইরানের দাবি, ইসরায়েলের আয়রন ডোম, অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম তাদের ফাতাহ মিসাইল। মূলত ইসরায়েলে হামলার লক্ষ্যেই মাঝারি পাল্লার ফাতা মিসাইল নির্মাণ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নাম দিয়েছে ইসরায়েল স্ট্রাইকার। ফাতা-1 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১,৪০০ কিলোমিটার। সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে শব্দের চেয়ে ৫ গুণ গতিতে। বহন করতে সক্ষম ৪৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক। এর আরও একটি আধুনিক সংস্করণ রয়েছে ইরানের ভান্ডারে, যার নাম ফাতা-2। ২০২৪ সালের ১ অক্টোবরের হামলায়ও ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ফাতা-1 ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল দেশটি। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইসরায়েলি আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি। এর আগে 24 ঘণ্টায় বিমান ঘাঁটি সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চলে 9 দফা মিসাইল হামলা। ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। রাতভর অর্ধশতাধিক যুদ্ধবিমান দিয়ে চলে অভিযান। টার্গেট করা হয় ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায়। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ষষ্ঠ দিনের এই অভিযানে কমপক্ষে 585 ইরানির মৃত্যু হয়েছে। ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে এভাবেই ধরাশায়ী হতে দেখা গেছে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে। তেহরানের এয়ার ডিফেন্সের কাছে ক্রমাগত হার মানছে তেল আবিবের মিসাইল ড্রোন। মঙ্গলবার রাতভর 50টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। ধ্বংসের দাবি করা হয় বিভিন্ন সেন্ট্রিফিউজ উৎপাদন ব্যবস্থা, যা সরাসরি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। প্রায় 200টি মিসাইল লঞ্চিং সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই ইরানের প্রাণকেন্দ্রে বড় পরিসরে হামলা চালিয়েছি আমরা। রাত 5 নামের যে কমান্ড সেন্টার থেকে বেশিরভাগ মিসাইল লঞ্চ করা হতো তা নির্মূল করা হয়েছে। 24 ঘণ্টা ইসরায়েলে 9 দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। টার্গেট করা হয়েছে উত্তরাঞ্চলীয় মেরন বিমান ঘাঁটি। মধ্য ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়াও নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে চালিয়েছে অভিযান। এরই মধ্যে ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আইআরজিসি। এখন পর্যন্ত পরিচালিত অভিযানগুলো কেবল একটি সতর্কবার্তা। শীঘ্রই আরো বড় অভিযান বাস্তবায়িত হবে। তেল আবিবের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। নেতানিয়াহুর অবাস্তব আকাঙ্ক্ষার শিকার হবেন না। মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে ইসরায়েলের চলমান অভিযানে ইরানে প্রাণহানি ছাড়িয়েছে 500। অনিক রহমান, যমুনা নিউজ। কোনো শর্ত কিংবা চাপের কাছে মাথা নত করবে না ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্কতা জানিয়ে বলেন, চাপিয়ে দেয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটির কাছেই নতি স্বীকার করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায় তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন খামেনি। ইরানি জাতি কারো কাছে কখনো আত্মসমর্পণ করবে না বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে এমন হুঁশিয়ারি দেন আয়াতুল্লাহ খামেনি। মহান আল্লাহর নামে শুরু করছি। ইরানের জনগণ যে সাহসিকতা দেখিয়েছেন তাতে আমি তাদের ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, আমরা কারো কাছেই নতি স্বীকার করব না। জায়নবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। গুরুত্ব হারানোর ভয়ে একটা দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে নারাজ, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা জানে নির্বাচন হলে তাদের আর কোনো গুরুত্ব থাকবে না। রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করতে এসে বিএনপি মহাসচিব জানালেন, আওয়ামী লীগ নয়, বিএনপিতে জায়গা হবে শুধুই সমাজের ভালো মানুষের। এ সময় আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, দখলবাজি করে জনগণের অধিকার হরণ না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দীর্ঘদিন ধরে যারা বিএনপির সদস্য তাদের সেই সদস্যপদ নবায়নের কাজ শুরু করেছে দলটি। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর তুরাগ থানার নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয় সদস্যপদ নবায়ন ফর্ম, যেখানে মহানগর নেতারা দলে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন। আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। এ প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিবও। জানালেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ফেরার সুযোগ নেই, তবে সমাজের স্বচ্ছ এবং অরাজনৈতিক ব্যক্তিদের দলে নেয়ার নির্দেশ দেন। আওয়ামী লীগ আমরা নেব না, তারা ডাকাত, তারা মাফিয়া, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি। এই কথাটা মাথায় রাখতে হবে, একদম সব বাদ দিলে তো চলবে না। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে বিরল ও ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ঘোষণা দুই নেতার রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত। এই দুই নেতা
আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। সকালে জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় লন্ডন বৈঠকের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে আশাবাদের কথা জানান তিনি। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধানের পরামর্শ দেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের যে সঠিক রাজনৈতিক চিন্তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দলীয় কর্মী এবং সিটি কর্পোরেশনের কর্মচারীদের নিয়ে নিজেই মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার দুপুরে নগর ভবনে অবস্থান কর্মসূচি চলাকালে এই কার্যক্রম শুরু করেন তিনি। বলেন, মেয়র পদের আন্দোলনকে কেন্দ্র করে দক্ষিণ সিটিতে 1 সেকেন্ডের জন্য জরুরি সেবা বন্ধ হয়নি। তবে ষড়যন্ত্রের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সিটি কর্পোরেশনের জরুরি সেবা বন্ধ করতে চাচ্ছেন বলেও অভিযোগ করেন ইশরাক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ হিসেবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডে চলবে এই কার্যক্রম। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের খুব একটা দেখা মেলেনি। এর আগে সকাল থেকে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেন। বলেন, মেয়র পদের জন্য যারা আন্দোলন করে যাচ্ছেন বর্তমান সরকার তাদের মানুষই মনে করছে না। জরুরি সেবা বন্ধের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই। আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? আপনাদের সেই কোনো অধিকার নাই, আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই, আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই। ইশরাক বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিচ্ছে না, কারণ বিশেষ পরিস্থিতিতে তাদের ক্ষমতায় বসানো হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিএনপির এই নেতা। একই সাথে জরুরি সেবা নির্বিঘ্ন করতে সিটি কর্পোরেশনের সকলের প্রতি আহ্বানও জানান তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গেজেট অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই। ইশরাককে কর্পোরেশনের কার্যক্রমে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। জনভোগান্তি এড়াতে জাতীয় নির্বাচনের আগে অন্তত 11 সিটি কর্পোরেশন নির্বাচনের পক্ষে এই উপদেষ্টা। আইনি লড়াইয়ে দক্ষিণ সিটির মেয়র হিসেবে স্বীকৃতি পান বিএনপির ইশরাক হোসেন। গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে মেয়াদ উত্তীর্ণের কথা বলা হয় 1 জুন, কিন্তু শপথ না হওয়ায় চেয়ারে বসতে পারেননি ইশরাক। আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না। এরপর ভোটারদের ব্যানারে শুরু হয় কর্মসূচি। শপথ বা দায়িত্ব হস্তান্তর না হওয়ার জন্য এলজিআরডি উপদেষ্টাকে দুষছেন সমর্থকরা, যদিও ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন আসিফ মাহমুদ। আইন ভঙ্গ করেছে, আমরা আইনের কিছুই বুঝি না বা মূর্খ টুর্খ অনেক কিছু বলতেছে, কিন্তু আদালতের কোনো একটা রায়
রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই। গ্যাজেটের মেয়াদটা বিচারাধীন থাকা অবস্থায় হয়েছে। এটা সাবজুডিস অবস্থায় যেহেতু মেয়াদ শেষ হয়েছে, সেখানে আমাদের আসলে করণীয়। গ্যাজেটটা অকার্যকর ছিল, অকার্যকর হওয়ার 20 দিন হয়ে গেছে এবং একই সাথে সিটি কর্পোরেশনেরও মেয়াদ শেষ হয়ে গেছে। পুরোটা বিষয়ই আমার একার সিদ্ধান্তের কোনো কিছু ছিল না, যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে, সেই সুযোগটা আমার নাই। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ঐক্যমতের পর বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখন ভালো। বিষয়টি বিবেচনা করে দক্ষিণ সিটিতে জনদুর্ভোগ আর না বাড়াতে আহ্বান জানিয়েছেন তিনি। আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায়, আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এটা আমার জন্য একটা ফেলিওর হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন, এটা সরকারি কাজে বাধা এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া, এটাও একটা ক্রিমিনাল অফেন্স। সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে। আসিফ মাহমুদ বলেন, 11 সিটির জনদুর্ভোগ কমাতে নির্বাচন হওয়া উচিত, কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো একমত না। 11টা সিটি কর্পোরেশনই 12টার মধ্যে এখন ইলেকশন কন্ডাক্ট করার জন্য এলিজিবল। রাজনৈতিক দলগুলোর সাথে এই প্রসঙ্গটা কয়েকবারই আসলে আলোচনায় উঠে এসেছিল, কিন্তু সেরকম কোনো সমাধানে আসেনি। আর কনসেনসাস ছাড়া তো এই সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এই ছাত্র উপদেষ্টার মতে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে উদ্যোগী হলেও ঐক্যমত না থাকায় পিছিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় ভারসাম্য তৈরির কথা বলে এনসিসির পক্ষে জামায়াত এনসিপি, তবে এতে আপত্তি বিএনপি সহ অধিকাংশ দলের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই কাউন্সিল হলে আরও একটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে আপত্তি তুলে এদিন সাময়িক সময়ের জন্য সভা বয়কট করে সিপিবি সহ কয়েকটি দল। নানা নাটকীয়তার পর ঐকমত্য কমিশনের সভায় যোগ দিয়েছে জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ কয়েকজন অংশ নেন বুধবারের আলোচনায়। আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আসছে কিনা আগে এক্সাম্পল আমাদের জানা নেই। ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয়, অ্যাজ এ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমি অনুরোধ করব, সংস্কার ইস্যুতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার সূচিতে ছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল নিয়েও আলোচনা হয়, জানিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আশা করেছিলাম, আমরা ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা, লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া, ফ্রিডম অফ প্রেস করা, আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা। তবে সভায় জামায়াতের নেতাদের অতিরিক্ত সময় দেওয়ার অভিযোগে সাময়িক সময়ের জন্য সভাস্থল থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ সহ কয়েকটি দল। পরে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সবার সাথে আলোচনার মধ্য দিয়েই ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে, সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা, বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি
সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। এছাড়া অন্যান্য ইস্যুতে আলোচনা হলেও এদিন বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি। বৃহস্পতিবারও হবে একই ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সংলাপ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন। সন্ধ্যা 6:45 গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। সহকর্মী রেদওয়ান আহমেদ যোগ দিচ্ছেন এ বিষয়ে আরও জানাতে। রেদওয়ান, হাসপাতালে কেন যাচ্ছেন খালেদা জিয়া, চিকিৎসকরা কি বলছেন তার বিষয়ে? শাওন মূলত লন্ডন থেকে যে দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষ করে যে 6 মে তিনি দেশে ফিরেছিলেন, আমরা দেখেছি তখন থেকে কিন্তু বেশ সুস্থ স্বাভাবিক ছিলেন বেগম খালেদা জিয়া। নিজেই কিন্তু পায়ে হেঁটে কিন্তু বেশ বাসভবনে প্রবেশ করেছেন। তারপর থেকেই কিন্তু তার যে নিজ বাসভবন থেকে সেখানে কিন্তু তিনি অবস্থান করছিলেন। আজকে মূলত যে তার নিয়মিত যে চিকিৎসার অংশ হিসেবে আমরা জানি যে তার নানা রকম জটিলতা রয়েছে, স্বাস্থ্য জটিলতা, সেগুলো আসলে নিয়মিত পরীক্ষার উপরে থাকতে হয়। সেই জন্যই কিন্তু তিনি আজকে যে পরীক্ষা নিরীক্ষা করতে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল, সেই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই কিন্তু উৎসুক নেতাকর্মীদের ভিড়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই তার যে রাজধানীর যে ফিরোজার যে বাসভবনের সামনে তারা জড়ো হতে থাকেন এবং ঠিক সন্ধ্যা 6:45 নাগাদ কিন্তু তিনি তার ব্যক্তিগত গাড়িবহর নিয়ে কিন্তু সেখানে হাসপাতালের উদ্দেশ্যে তিনি রওনা হন এবং সেখানে আমরা দেখেছি যে বেশ সুস্থই কিন্তু তাকে দেখা গিয়েছে। গাড়ির ঠিক পেছনে তিনি বসে যাচ্ছিলেন, সাথে রওনা হয়েছেন তার নেতাকর্মীরা এবং আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সেখানে পৌঁছে যাবেন এবং হাসপাতালে যে তাদের চিকিৎসকদের একটি বিশেষায়িত চিকিৎসকদের একটি দল তারা তার পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেই পরীক্ষা নিরীক্ষা শেষে আসলে গুরুতর যদি কোনো সমস্যা দেখা না যায় সেক্ষেত্রে কিন্তু তিনি আজ রাতেই আবার তার যে ব্যক্তিগত বাসভবন ফিরোজায় সেখানে তিনি ফিরে আসবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ফিরোজায় ফেরার পর তার যে শারীরিক অবস্থা এবং স্বাস্থ্যগত যে সব সমস্যা কিংবা অবস্থা সবকিছু নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আরো জানতে পারবো এবং তখন দর্শকদের আরো বিস্তারিত আপনার মাধ্যমে জানাবো দর্শকদেরকে আমরা। রেদন, অনেক ধন্যবাদ আপনাকে। জনভোগান্তি এড়িয়ে দায়িত্ব পালনে এসএসএফ সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফ ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার দরবারে তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সুচারুভাবে দায়িত্ব পালন করছে এসএসএফ। তাদের সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব, আন্তরিকতার মাধ্যমে এই বাহিনীর সদস্যদের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার দরবার। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। দরবারে ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, বাহিনী হিসেবে এসএসএফ ছোট হলেও কাজের গুরুত্ব এবং সংবেদনশীলতা অনেক বেশি। এসএসএফ এর অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে সদস্যরা উত্তরোত্তর উন্নতি অব্যাহত রাখবেন এমন আশা প্রধান উপদেষ্টার। এটা হলো স্পেশাল ফোর্সের একটা নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে, ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। আধুনিক প্রযুক্তির কল্যাণে তথ্য আদান প্রদান খুব সহজ হওয়ায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুচারুভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে তা মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে এসএসএফ, এমনটাই আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারেও নির্দেশনা দেন। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে।
গত 10 মাসে দেশে বিদেশে এসএসএফ এর দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন। সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লুটপাটের খোঁজে এবার গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়েছে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং হাসিনা জয় মিলে $৩০০ মিলিয়ন পাচার করেছে। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গণঅভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির অভিযোগ জমা পড়তে থাকে দুদকে। গেল বছরের ডিসেম্বরে 9 মেগা প্রকল্প থেকে প্রায় 80 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানে রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর ২৬০০ কোটি টাকা প্রকল্পের সকল নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক। এটা অনুসন্ধান দলের রুটিন কাজ। তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক 2 ভিসি নাজমুল হাসান করিমুল্লাহ, AKM নুরুন্নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে সাবেক উপাচার্য জনাব AKM নুরুন্নবী, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 5 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গুমের ঘটনায় জড়িত কর্মকর্তারা এখনও যার যার বাহিনীতে কর্মরত। তাদের আইনের আওতায় না এনে গুমের বিচার নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছে সফররত জাতিসংঘ গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। এক আলোচনায় দায়ীদের শনাক্ত করে বিচারের সুপারিশ করেছে তারা। অনুষ্ঠানে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বলেছেন, যারা এই অপকর্ম করেছে তারা ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক নেতাদের কথাই করেছে, বাহিনী জড়িত নয়। জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজিত গুম নিয়ে উন্মুক্ত আলোচনা। অংশ নেন ভুক্তভোগী রাজনৈতিক দলের নেতা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা। শুরুতেই ভুক্তভোগী কয়েকজন তাদের গুম থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় উঠে আসে গুমের ঘটনার বিচার ও চ্যালেঞ্জ প্রসঙ্গ। গুম একটা চলমান অপরাধ। এখনো শত শত মানুষ গুম আছে। অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের এসবের দায়িত্ব নিতে হবে। ভুক্তভোগীরা যতদিন গুম থাকবেন ততদিন সংশ্লিষ্ট সরকার এসবের জন্য দায়ী থাকবেন। আমার মনে হয় সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও ডিজিএফআই ক্যান্টনমেন্টের পাশে থেকেই এসব করেছে। তাই অভিযুক্তদের শনাক্ত ও বিচারের স্বার্থে সেনাবাহিনীর কিছুটা দায়িত্ব নেওয়া উচিত। রাজনৈতিক নেতারা বলেন, গুম নিয়ে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে, নয়তো রাজনৈতিক এই অস্ত্র থেকেই যাবে। বিএনপি চায় সামনের দিনে আর কোনো গুমের ঘটনা না হোক, কারণ এই দলই সর্বোচ্চ গুমের ভুক্তভোগী আছে। বিএনপি মানবাধিকার সুরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো স্বচ্ছ কার্যক্রমে দেখতে চায়। আমরা এমন একটা দিন দেখতে চাই না যে বিনা কারণে রাস্তা থেকে কোনো বাহিনী কাউকে কালো গাড়িতে ধরে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হোক। অংশ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের বাহিনীর পক্ষ থেকে অবস্থান তুলে ধরেন। অধিকাংশ গুম শুনছি র্যাব ও ডিজিএফআই দিয়ে হয়েছে, কিন্তু মাথায় রাখা উচিত র্যাব ও ডিজিএফআই এর সাথে আর্মির বড় পার্থক্য আছে। তারা সরাসরি সেনাবাহিনীর কেউ না। সেনাবাহিনী কখনোই সরাসরি গুমের সাথে জড়িত না, তবে কোনো কোনো কর্মকর্তা এর সাথে জড়িত, এটা সত্যি। তারা র্যাব, ডিজিএফআই, এনএসআই অথবা বিজিবিতে কর্মরত ছিল। তখন তারা সরকারের মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে কাজ করতেন। সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির 2 সদস্য বিচার নিশ্চিত করতে সরকারকে কয়েকটি পরামর্শ দিয়েছেন।
গুম নিয়ে পুলিশ সহ সব বাহিনীর কাছে তথ্য প্রমাণ আছে। তাদের উচিত সব তথ্য প্রমাণ কমিশন ও প্রসিকিউশনে দিয়ে দেয়া, তখনই বিচার সুনিশ্চিত হবে। পাশাপাশি গুম থেকে ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। গুমের অভিযুক্তরা এখনো বাহিনীতে কাজ করছে। চাকরি করতে দিয়ে বা অপরাধীদের বাইরে স্বাধীনভাবে ঘুরতে দিয়ে বিচার নিশ্চিত করা যাবে না। গুম তদন্তে শুধু কমিশন নয়, গুম প্রতিরোধেও স্থায়ী কমিশন করার দাবি জানান আলোচকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঘটনা ভাইরাল না হলে যে আইনি প্রতিকার মেলে না, তার আরও একটি উদাহরণ তৈরি করল ডিবি পুলিশ। কারণ মিরপুর থেকে গত কয়েক মাসে 3 মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর প্রায় 1.5 কোটি টাকা লুট হয়। সবশেষ যে ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, শুধুমাত্র সেই ঘটনায় জড়িত 6 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে আগের 2টি ঘটনার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে গোয়েন্দারা। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গত 27 মে সকাল 9:30টায় মিরপুর 10 নম্বর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন রোডের মুখেই ঘটে এই ঘটনা। আগে থেকেই উৎপেতে থাকা সন্ত্রাসীরা মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক ও তার দোলাভাইকে গুলি ও ছুরিকাঘাত করে 35 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে, নড়েচড়ে বসে প্রশাসন। প্রতিটা মানি এক্সচেঞ্জে এখন আতঙ্কে আছে। পর যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা মানি এক্সচেঞ্জের আতঙ্কে আছে। আর চিন্তায় তো রাস্তায় যেতে আমরা ভয় পাচ্ছি যে আমরা 2 লাখ টাকা নিয়ে ব্যাংকে যাবো, 5 লাখ টাকা ব্যাংকে যাবো, সেটাও সাহস পাচ্ছি না। এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের মূল হোতা জলিল মোল্লা সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সামান্য কিছু টাকা, মোটরসাইকেল, অস্ত্রসহ আরও কিছু সরঞ্জাম। মানি এক্সচেঞ্জের 21 লক্ষ টাকা। গোয়েন্দারা বলছেন, নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে ঘটনাস্থল রেকির পর অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে নিয়মিত টাকার ব্যাগ ছিনিয়ে নিত চক্রটি। এই গ্রুপের যারা ধরা পড়েছে সবাই যে এই দুটো ঘটনার সাথে ছিল সেটা না। ওরা কিছু সাব গ্রুপ থাকে, কন্ট্যাক্ট নেয়, লোকাল ইনফরমার থাকে, লোকাল ইনফরমার ইনফরমেশন দেয়, একজন মূল পরিকল্পনাকারী থাকে। ও তখন ওর পরিচিত লোকজনের ভিতর থেকে কিছু কিছু করে সংগ্রহ করে ঘটনাটা সংগঠন করে। আর এই চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায়। এই ঘটনার আগে মিরপুরে আরও 2টি মানি এক্সচেঞ্জে একই কায়দায় টাকার ব্যাগ লুটে নেয় সন্ত্রাসীরা, যার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি মামলাও। আমি অভিযোগ দাখিল করেছি। মামলাটা ওরা আমার বলছে যে অভিযোগ আর মামলাতে একই জিনিস। আগে আমরা তথ্য উদ্ঘাটন করি, তারপর মামলা পরিচয় হয়নি। জানুয়ারির 15 তারিখ যে লোকগুলা ঘটনা ঘটাইলো, যে যারা এই ছিনতাই বা ডাকাতি করলো, তাদের পরে আবার প্রাণের ঘটনা হইল, প্রাণ শনাক্ত করলো যে এই লোকগুলাই সেম, মানে এটা যদি আপনি নাটক বলেন, সিরিয়াল নাটকের মতো সেম ভাবে। তারপরে আবার মাহমুদের হইল গত মাসে, মানে আর আমরা বলছিও যে এই লোকগুলাই। রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি ঘটনার রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এদের কাছ থেকে শুনে আমরা আরো কিছু গ্রুপের নাম পরিচয় আমরা পেয়েছি, যেগুলোকে আমরা আমাদের আওতায় আনার চেষ্টা করছি। চেষ্টা করলে হয়তো এই অন্য ঘটনার সাথে অন্য কোন গ্রুপের সম্পৃক্ততা আছে সেটা পাওয়া যাবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যশোরে নগদের ডিস্ট্রিবিউটরের প্রাইভেট কার চালকের যোগ সাজসে 35 লাখ টাকা ছিনতাই করা হয়। ঘটনার পর তদন্ত অভিযানে জড়িত 7 জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের আগে ও পরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শেষে জড়িতদের শনাক্ত করা হয়। পরে ডিবি সহ জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে আসামি সাগর হোসেনকে ঝিকরগাছার খোসালনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় বাকি আসামিদের। উদ্ধার করা হয় ছিনতাইকৃত 32,05,500 টাকা। ইরানে অভিযানের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। বুধবার প্রকাশিত ফুটেজে ইরানের কেরমেনশাহ শহরে 5টি হেলিকপ্টারে হামলার ভিডিও আছে বলে দাবি করেছে আইডিএফ। এছাড়া ইমাদ মিসাইল লঞ্চারেও হামলার দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও সারফেস টু সারফেস মিসাইল ঘাঁটিতেও আইডিএফ অভিযান চালিয়েছে বলে উল্লেখ করে তেল আবিব। সাইবার হামলার শিকার হয়েছে ইরানের প্রধান 2টি ব্যাংক।
মঙ্গলবার ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেপা এবং বেসরকারি পাশারকাত ব্যাংকের ওয়েবসাইটে এই হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সরকার পক্ষের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তবে তিনি আশ্বস্ত করেছেন জনগণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রয়েছে এবং কোনো ধরনের তথ্য চুরির ঘটনা ঘটেনি। তবে আক্রমণের কারণে বিঘ্ন ঘটে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রমে। কে বা কারা রয়েছে এই হামলার পেছনে তা এখনো জানা যায়নি। চলছে ইরানি সাইবার নিরাপত্তা সংস্থার তদন্ত। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।